ইত্তেফাক ডিজিটালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক, আলোচক এবং লেখক, কলামিস্ট জনাব ফরহাদ মাজহার। স্যার, স্বাগত আপনাকে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনাদের সময় দিয়েছেন। আমি দর্শকদের বলি, আমরা আসলে ডিজিটাল সিভিক স্পেস নিয়ে কথা বলতে চাই। আপনি দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে বা রাজনীতি নিয়ে অনেক আলাপ করেন, তবে আমরা একটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে করতে চাই। নিশ্চয়ই। এবং যেটা আসলে জানি যে আমরা আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে যখন কোথাও যাই, যেমন পার্ক বা উদ্যান বা খোলা মাঠ, সেটা যেমন গণপরিসর, সেটাকে যদি একটু বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ভাবি, তখন কিন্তু সেটা জনপরিসরে রূপ নেয়, যেখানে আমরা এই আলোচনাগুলো করতে পারি। সেটা কিন্তু এখনকার সময় আসলে ডিজিটাল জগতেই বেশি ঘটছে, এবং বাস্তবের জনপরিসর এবং ডিজিটাল জনপরিসর, যেটা একটা ভার্চুয়াল স্পেস তৈরি হয়েছে সহজে, এবং বলা যেতে পারে একাকার হয়ে গেছে। সেই ক্ষেত্রে স্যার, আসলে ডিজিটাল সিভিক স্পেসের যে সংজ্ঞা, সেটা আপনার দৃষ্টিকোণ থেকে যদি একটু ব্যাখ্যা করতেন। ডিজিটাল সিভিল, প্রথমত আমি এটাকে বলবো যে ভার্চুয়াল স্পেস বলবো। ডিজিটাল তো টেকনোলজিক্যাল কথাটা বললেন, ভার্চুয়াল কথাটা মানে হলো এই যে ভার্চুয়াল সম্পর্কে আমাদের এখনও ধারণা যে এটা রিয়েল না, যেমন এখনও কিন্তু কমন ধারণাটা রিয়েল না, কিন্তু ভার্চুয়াল স্পেসটা আসলে কিন্তু প্রায় রিয়েলিটির মতো এফেক্ট করে। এতে কি, যেটা আমরা সবসময় খেয়াল করি না, ঠিক আছে? তো ওকে, ডিজিটাল স্পেস এখন এত ইম্পর্টেন্ট শুধুমাত্র সিভিল পরিষ্কারের জন্য না। আপনি ব্যাংকের কথা চিন্তা করেন, আগে আপনি যদি কোনো টাকা ট্রান্সফার করতে পারতেন তাহলে প্রচুর জটিলতার মধ্যে দিয়ে আপনি যেতে হতো। এখন সিম্পল একটা ক্লিকে ট্রিলিয়ন্স অফ ডলার কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। ফলে শেয়ার বাজার দ্বারা একটা রাষ্ট্রকেও একবার তোলা একবার নামানো যায় খুব সহজে। তো এমনি ডিজিটাল স্পেসের ব্যবহারের দিকটা যদি আমরা তার অ্যাক্টিভিস্ট, আমাদের জন্য ব্যবহারের দিকটা খুব ইম্পর্টেন্ট। সেদিক থেকে আমি মনে করি ডিজিটাল স্পেস এত গুরুত্বপূর্ণ যে ডিজিটাল স্পেসের ব্যবহারের দ্বারা আপনি জনমত তৈরি করতে পারেন, এবং এটা ডাইরেক্টলি পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করে, এবং যত দ্রুত করতে পারেন, যত সঠিক সময়ে সঠিক ইন্টারভেনশনটা আপনি করতে পারেন, তার সঙ্গে একটা সরকার পড়া বা টিকে যাওয়া নির্ভর করে। এটা এতটা শক্তিশালী হয়ে গেছে। এবং এখন দেখুন ডিজিটাল স্পেসের ব্যবহারে আমি দেখব যে যারা জনগণের পক্ষে যারা কাজ করেন, অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু এখনও অত্যন্ত দুর্বল। বিপরীতে আপনি দেখবেন যে যারা পরাজিত, তারা কিন্তু অনেক বেশি প্রস্তুত। ফলে যে সকল রিউমারগুলো বা যে সকল কী বলে পোস্টগুলো তারা খুব সহজে প্রচার করতে পারে এবং একটা রিয়াকশান তৈরি করতে পারে, সেই তুলনায় যারা জনগণের পক্ষের যারা, এদের সেই স্কিলটা তুলনামূলকভাবে অনেক কম। এমন কিছু নয় আজকে যারা আমার এই যে ভাইরা আছেন, আপনার সকলে যেমন আছেন, ইত্তেফাক থেকে এসছেন, শুরু থেকেই তারা কিন্তু আমার কাছে আসছেন এবং বিভিন্ন ভাষার মধ্যে ধৈর্য ধারণ করে আমাকে একটা সুযোগ করে দিচ্ছেন। এখন তাদের যে আগ্রহ আমাকে ডিজিটাল স্পেসে হাজির করা এবং কথা বলতে দেওয়া, 20টা বছর আমি কথা বলতে পারি না, এটার তো গুরুত্ব এবং এফেক্ট তো আপনারা বুঝতে পারছেন। ধরুন আমি কথা বলতে পারলাম না, তো কী হবে? এটা বড় ধরনের সমস্যা তৈরি হবে। সেকেন্ডলি আপনার ধরুন, এমনকি আমরা যদি ফেসবুকে আপনি যান, সেটা তো ডিসক্রিমিনেট করে। আমি যে কথা বলতে চাই সে কথা বলতে দেবে না সে আমাকে, সে তার অ্যালগরিদম সেটাকে নিয়ন্ত্রণ করছে ওটা। ফলে আমাদেরকে অবশ্যই ডিজিটাল স্পেসে কী করে জনগণের বক্তব্য আমরা হাজির করতে পারি, এফিশিয়েন্টলি পারি এবং ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে বিপুলভাবে ছড়াতে পারি, প্রচার করতে পারি, এই দক্ষতা অর্জনের সঙ্গে আগামী দিনে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বানাতে পারবো কি পারবো না, সেটা কিন্তু নির্ভর করে। আপনি কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির কথাটা উল্লেখ করলেন, কিন্তু যদি সামগ্রিকভাবে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের কথা ভাবি, এবং সেক্ষেত্রে এই যে মুক্ত জনপরিসর বা মুক্ত সিভিক স্পেস, সেটা কি কি পরিসরে ভূমিকা রাখতে পারে? ক্রিটিক্যালি ডিজিটাল স্পেসেও মাস্ট বি ডিফাইন্ড ফ্রম পলিটিক্যালি as well as technologically, as well as from the perspective of communication and others. Okay. আমার ইন্টারেস্ট হবে যে আপনি ডিজিটাল স্পেসকে কী করে জনগণের পক্ষে কথা বলার একটা ক্ষেত্র আকারে আপনি হাজির করতে পারেন, এবং সোশ্যাল ডিসকোর্স বা কথোপকথনের একটা ক্ষেত্রে তৈরি করতে পারেন। কথোপকথন কিন্তু প্রচার না। মানে দেখুন, গণতন্ত্র মানে হলো যখনই আমরা ডিজিটাল স্পেসকে
কথোপকথনের ক্ষেত্রে বানাতে পারবো, তখন কিন্তু আমরা অলরেডি একটা খুব পাওয়ারফুল স্টেট বানাবার দিকে চলে যাবো। কেন বলে আমি একটু ফিলোসফিক্যালি বলি কথাটা। অ্যারিস্টটল কিন্তু বলতেন যে মানুষ মাত্রই কি পলিটিক্যাল অ্যানিমেল। এক মানুষ কেন পলিটিক্যাল অ্যানিমেল? প্রশ্ন হচ্ছে এরকম, মানুষ পলিটিক্যাল অ্যানিমেল কারণ মানুষ কথা বলতে পারে এবং মানুষ কথার মাধ্যমে অনেক কিছু সমাধান করতে পারে। আপনি যদি একটা কুকুরের একটা খাদ্য দেন, ওরা কিন্তু মারপিট শুরু করে দেবে, করবে না, ঝগড়া করবে, একটা একটা কামড় দিয়ে। কিন্তু মানুষ কিন্তু কথা বলে ভাগাভাগি করতে পারে, যে বাচ্চাটা একটু বেশি লাগবে, যারা একটু ইয়াং তারা একটু কম নেবে, বৃদ্ধদেরও কম লাগবে, কার কী লাগবে তারা কিন্তু আলোচনা করে একটা রেশনাল সিদ্ধান্ত নিতে পারে। ফলে রেশনাল সিদ্ধান্ত নিতে পারার যে ক্ষমতা এবং পরস্পরকে কথা দ্বারা আপনার সম্মত করানো এবং একই সঙ্গে একটা কালেকটিভ একটা সিদ্ধান্ত, সামষ্টিক একটা সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা, এটা মানুষের মধ্যে আছে বলে এটাকে বলা হয় পলিটিক্যাল এলিমেন্ট। এবং এটা তার মধ্যে আছে বলেই আপনি খেয়াল করেন আমরা কিন্তু পার্লামেন্টকে আমরা মনে করি গণতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। ফলে সিভিল স্পেসকে বা ডিজিটাল স্পেসকে পার্লামেন্ট বানাতে পারেন কিনা, যেখানে জনগণ ডাইরেক্টলি পরস্পরের সঙ্গে পার্টিসিপেট করতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা ফ্যাসিনেটিং আসপেক্ট। মানে আপনারা যারা কাজ করছেন এই বিশেষ জায়গাটা দিয়ে ভাবেন যে ডিজিটাল স্পেসও এমন একটা পার্লামেন্ট যেখানে নির্বাচিত করার দরকার পড়ে না, আপনি সরাসরি কথা বলতে পারেন। এটা অনেক ব্রিলিয়েন্ট আইডিয়া না? চলুন আমরা এটা নিয়ে কাজ করি, তাহলে কিন্তু বিরাট একটা কাজ হবে, ঠিক না? ডিজিটাল লিটারেসির প্রসঙ্গে আপনার মন্তব্য শুনতে চাই, কারণ আপনি যে বলছিলেন যে এখন আমরা দেখছি যারা গুজব ছড়ায় তারা বেশি দক্ষ, বেশি শক্তিশালী। তো ডিজিটাল সিভিক স্পেসে সামগ্রিকভাবে আমাদের আচরণ কি, এর সঙ্গে তো ডিজিটাল লিটারেসির একটা সংশ্লেষ রয়েছেই, তো সেই জায়গাটা নিয়ে যদি বলতেন। এখন ডিজিটাল চ্যাপ্টার হচ্ছে যে আমি বুঝি ভাবে যে সে টেকনোলজিটা ব্যবহার করতে পারে কিনা, নাম্বার ওয়ান। সেকেন্ডলি সে যে কথাটা বলছে সে কথাটা এভিডেন্স বেস কিনা, মানে এমন যে জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করার প্রয়োজনীয়তা পড়ে। কারণ আপনি সমাজে যখন আপনি বাস করেন আপনার কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু ততটুকু যতক্ষণ আপনি অন্যের ক্ষতি না করেন। মানে আপনার অ্যাবসলিউট স্বাধীনতা কিন্তু পৃথিবীর কোনো দেশে নেই। ফলে আপনি ডিজিটাল সিকিউরিটিতে সেটাকে আপনি কী করে নিয়ন্ত্রণ করবেন, এটা একটা বিরাট প্রবলেম। আমি কি ছোটো করে বলি প্রবলেমটা কি। আজকে ধরুন ফেসবুকে একটা অ্যালগোরিদম দিয়ে আপনি করছেন, কারণ একটা ব্যক্তির পক্ষে তো সম্ভব না এত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে কী লিখছে সে তুলছে এটাকে কন্ট্রোল করা। ফলে তারা একটা কীভাবে করে, একটা অ্যালগোরিদম দিয়ে আপনি একটা শব্দ যদি ভুল শব্দ ব্যবহার করেন বা ভুল ছবি তোলেন, তার সঙ্গে সঙ্গে আপনার এটা আর সে হয় না, সে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বলে সেটাকে নামিয়ে দিচ্ছে। তাহলে এই যে টেকনোলজিক্যাল লিমিটেশন বা হিউম্যান লিমিটেশন টু কন্ট্রোল, এটা তো চ্যালেঞ্জ আকারে আসছে। সেই সময় এই ডিজিটাল সিকিউরিটি আর বা ব্যক্তির যে অধিকার, নাগরিক বা মানবিক অধিকার, সেটা আপনি এই ডিজিটাল স্পেসে আপনি কি করে রক্ষা করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ আইনি তর্ক। এখন এটা আপনি কাজ করছেন, বুঝতে পারছেন, খুব গুরুত্বপূর্ণ আইনি তর্ক। কারণ এটা খুবই সাটল। আপনি একদিকে এই অধিকার যদি আপনি কেড়েও নিতে পারেন না, আবার দিতেও পারছেন না, এই ব্যাপারটা ফিলোসফার, যেহেতু দর্শন আমার ক্ষেত্র, দার্শনিকদের কাছে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আকার আমার দীর্ঘদিন ধরে আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি না, কারণ মত প্রকাশ এবং চিন্তা স্বাধীনতা এক না। চিন্তা সজীব এবং সক্রিয় চিন্তা। আপনার একটা পুরনো প্রাচীন মতবাদ আছে, পুরনো জিনিস, এটা কিন্তু আপনি এখনও ওঠেনি, আপনি চিন্তা করতে পারছেন না। আপনার মতটা সমাজের জন্য ক্ষতিকর, এই মতটা সমাজকে বিশৃঙ্খল করে। তাহলে মত প্রকাশের স্বাধীনতার নামে সেই মতের প্রচার যদি সমাজ করতে দেয় তো সমাজ তো টিকবে না, তাই তো হচ্ছে, ঠিক আছে না? এই মতটা আপনি প্রচার করতে দিচ্ছেন, কত অজিমি, এই মতের কোনো ভিত্তি নেই। আপনি একটা মত দিলেন যে মেয়েদেরকে খালি বোরকার মধ্যে থাকতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে। এটা কিন্তু ইসলামের কিন্তু মতে একটা মাত্র মত, তার বিপরীত বহু মত আছে, ঠিক আছে? বহু মত, বহু চিন্তা থাকতে পারে। ফলে চিন্তা এবং মত, এইটা যে পার্থক্য, সজীব এবং সক্রিয় চিন্তা আর একটা ফিক্সড মত যেটা বাতিল হয়ে গেছে বিকশিত চিন্তার জায়গায়। কেমন বিকশিত চিন্তার জায়গা আপনি বাতিল হয়ে গেছে, কিন্তু সেই মতকে স্বাধীনতার কথা বলাটা
ভুল। আচ্ছা, এখন দেখেন এইটার কারণে কী হয়েছে, আমাদের কনস্টিটিউশনের মধ্যে এই ধরনের সব বিরোধিতাগুলো রয়ে গেছে। আপনি একদিকে বলতেছেন মতের স্বাধীনতা আছে, পর মুহূর্তে বলতেছেন না মতের স্বাধীনতা নাই, এই ক্ষেত্রে সরকার আইন করে এটা বন্ধ করে দিতে পারে। এটা হাস্যকর। আপনি পড়েছেন তো সংবিধান এরকম আছে। আবার লিখছেন চিন্তা ও বিবেকের স্বাধীনতা আছে। এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? চিন্তা বিবেকের স্বাধীনতা বলতে কী বুঝবো? কিসের চিন্তা? কার চিন্তা? ঠিক না? আপনার যদি কেউ বলে যে রসুলকে অবমাননা করছেন, এখন আপনার কলা নিয়ে নেওয়া হবে, এই চিন্তার স্বাধীনতা দেবেন আপনি এখন? দেখছে, ফলে ডিজিটাল স্পেস বলুন বা নন ডিজিটাল স্পেস বলুন, এগুলো খুব গুরুত্বপূর্ণ সমস্যা। এমনি স্পেসে, প্রি টেকনোলজিক্যাল স্পেসের মধ্যে এটা ইজি, কারণ এটাকে আপনি নিয়ন্ত্রণ করাটা, যে লোকটা এই ঘরের মধ্যে কেউ বক্তব্য বলে তাকে আমরা থামাই দিতে পারি দল বেঁধে। তো ডিজিটাল স্পেসে আপনি কী করবেন? এটা তো ওপেন। আমি বুঝতে পারছি কথা। ফলে ডিজিটাল স্পেসে এই ব্যাপারটা চিন্তা না করলে একটা ছোট্ট গুজব বা ছোট্ট মন্তব্যের জন্য কেমন একটা সমাজের মধ্যে দাঙ্গা হয়ে যেতে পারে। হচ্ছে না এখন? এই যে কদিন আগে রাখাল নিয়ে হচ্ছে, গালি পেনে হচ্ছে, এই পরিস্থিতি চলে গেছে না? কিন্তু আগে হলে এটা কিন্তু এরকম হতো না। হয়তো একটা কবিতা লিখেছে, ধরুন গালি পেটে কবিতা লিখেছে, সে আপনার 5 আগস্টের আগে, তার সে লিখতেই পারে একজন কবি। আর কবির আমরা দেখছি একটু রাগ হয়েছে, আবার যে কবি, ও তো কবি, ও তো লিখতেই পারে, কবিদের অধিকারটুকু আছে, ঠিক না? এবং কেন আছে? কেন ওটাতে ছোট লিমিটেড কবিদের মহলে এটা আছে, এটা কোনো বড় ধরনের ক্ষতি হচ্ছে না। কিন্তু আপনি যখন ডিজিটাল স্পেসে আনলেন, এটা একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ালো। কারণ যারা একটা বিশেষ মতের পক্ষে, তারা এটাকে ইস্যু করে ফেললো এটাকে। এবং যেহেতু সমাজের মধ্যে শিক্ষাটা নাই, সমাজের মধ্যে সেই সচেতনটুকু নাই, ফলে এটা কিন্তু একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করে ফেলছে। এবং এমন একটা পরিস্থিতি যেখানে সরকার খুবই বিব্রত, সরকার পক্ষে খুবই কঠিন হয়ে গেছে এটাকে এন্ট্রি করা, ট্যাকেল করা। দেখতে কত গুরুত্বপূর্ণ জায়গায় ডিজিটাল স্পেস। নানা রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। অবশ্যই প্রতিক্রিয়া হলে একটা গভর্নমেন্ট পড়ে যেতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সরকার পড়ে যেতে পারে। সরকারের তো নীতি, নিয়ন্ত্রণ, সেন্সরশিপ সবই তো করতে হবে। তো এটার একটা উইন উইন সিচুয়েশন আসলে না, এটা খুব, আমি ঠিক বলেছেন আপনি, কিন্তু আপনি কথাটা সরকার না, কথাটা রাষ্ট্র। সরকার আলাদা, রাষ্ট্র যখন আপনি তৈরি করেন, তার মানে কি সমাজে যে এথিক্যাল ভ্যালুস, সমাজে অন্যান্য এডুকেশন, এটা প্রিকন্ডিশন। যেমন ধরুন আমি আজকে আপনাকে বা আপনার সম্পর্কে যতই আমার ভিন্ন মত থাক না কেন, আপনাকে যে একটা খারাপ কথা বলা উচিত না, একটা গালি দেওয়া উচিত না, একটা নোংরা কথা বলা উচিত না, এটা সিভিক সেন্স, এটা আমি শিক্ষা থেকে পাই, এটা সমাজ আমাকে শেখায়, এটা পরিবার আমাকে শেখায়, আমার স্কুল আমাকে শেখায়। এখন আপনি ফেসবুকে দেখবেন খুব নোংরা একটা গালি দিয়ে চলে গেল, কেন? ডিফেসড। আমি আপনার মুখোমুখি না, আমি আপনার মুখে বসে আছি, আপনি কি সহজে আমাকে গালি দিতে পারবেন? আর যদি দিন আমি তাকে ঘুরিয়ে দিতে পারবো কি না? তাহলে কী করুন? আপনি যদি গালি দিয়ে চলে যাচ্ছেন। তো ডিজিটাল স্পেসকে নিয়ন্ত্রণ করা নর্মাল স্পেসের চেয়ে খুবই চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্ট, মাল্টিডাইমেনশনাল বলতে কমপ্লিকেটেড। এবং রাষ্ট্রকে এই ক্ষেত্রে, বা আমরা যারা এনে ভাবি, আপনারা যারা ভাবেন, তাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে, বিভিন্ন দিক নিয়ে আপনাকে ভাবতে হবে। দ্বিতীয়ত যে একজনের অত্যন্ত নিরীহ একটা বক্তব্য কিন্তু খারাপভাবে কিন্তু ব্যাখ্যা করা যায়। বক্তব্য ভালো বলে কিন্তু কোনো লাভ নেই, সেই বক্তব্যটা কে কীভাবে ব্যাখ্যা করলো তার উপর দিয়ে কিন্তু একটা পক্ষে বিপক্ষে জনমত তৈরি হচ্ছে। ফলে ডিজিটাল স্পেসের চ্যালেঞ্জটা একদমই নতুন একটা জগৎ, এটাকে তুলনা করা যাবে না। আমরা যে এখনকার যে প্রত্যক্ষ জগৎ, যেখানে আমরা কথাবার্তা বলি, সমস্যা করে, আমরা বন্ধুর সঙ্গে একটা ভিন্ন কথাটা ঝগড়া হয়েছে, কদিন পরে একটা কী করবেন, আপনি একটা রেস্টুরেন্টে তাকে খাওয়াই দিয়ে ভাবছে সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু ডিজিটাল স্পেস কী করে পারবে? ক্ষত থেকে যাচ্ছে, তো সমাজকে তো ক্ষতিগ্রস্ত করছে। তাহলে রাষ্ট্রের জন্য এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নিয়ন্ত্রণ করা যেমন কঠিন, অন্যদিকে আরেকটা হচ্ছে যে ধীরে ধীরে ডিজিটাল স্পেসটা কন্ট্রোল করছে অল্প কয়েকটা কোম্পানি। টেকনোলজিকে দিক থেকে, তাদের নিয়ন্ত্রণের দিক থেকে, তাদের সকল প্রপ্রাইটারশিপ বা মালিকানার অর্থে হয়েছে, তারা এত শক্তিশালী যে এখন আমরা দেখছি টাইমস অফ দ্য ইকোনমিক্সে কার্টুন চেপেছে না,
যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নাম হচ্ছে এলন মাস্ক, ইজ ভেরি পাওয়ারফুল। তার যে এক্স হ্যান্ডলার বা আপনার জুকারবার্গ, আজকে ট্রাম্পের অভিষেকে যারা ছিল তাদের মধ্যে 50 জনই বিলিয়নিয়ার্স, এবং এর অধিকাংশ ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করে। তা দেখতে পাচ্ছেন ডিজিটাল টেকনোলজিটা আমরা কত পাওয়ারফুল হয়ে গেছে। এর সঙ্গে একটা সার্ভেলেন্স ক্যাপিটালিজম, মানে ডিজিটাল টেকনোলজি ইজ অলসো দ্য পার্ট অফ সার্ভেলেন্স, মানে গোয়েন্দা নজরদারির এটা একটা অংশ হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। মানে এটা একটা বিরাট চ্যালেঞ্জ, এটা ছোটোখাটো এরিয়া না। ফলে এটাকে নিয়ে প্রচুর কাজ করা আছে, এবং সেই ক্যাপাসিটি আমাদের আছে কিনা আমি জানি না। যে আপনার সিদ্ধান্ত নিয়ে সরকার মানে এটা করো, এটা ঠিক, এটা ইজি না। ফলে এটা অনেক আলাপ আলোচনা, অনেক সতর্কতা, অনেক সার্ভেলেন্স। তো সাধারণত সতর্ক থাকা, সার্ভেলেন্স না, সরকারের দিক থেকে সতর্ক থাকা, একটা নজরদারি রাখা। নজরদারি নিয়ন্ত্রণের জন্য নজরদারি দুই প্রকার আছে। এক প্রকার নজরদারি যেটা কি করে জনগণের সামষ্টিক কল্যাণের জন্য, আরেক প্রকার নজরদারি আছে কি নিয়ন্ত্রণ করার জন্য। আপনাদের ফুকে পড়েছেন ইয়াং মানুষ, আপনারা সার্ভেলেন্স সম্পর্কে জানেন, আপনি বা প্যানোপটিকন সম্পর্কে আপনারা জানেন। তো এখন এই নজরদারি তো রাষ্ট্র ক্রমশ দিনের পর দিন এটা তারা বাড়াচ্ছে। ফলে এটাকে আমরা কী করে মোকাবেলা করব, এটাকে আমরা কী করে মীমাংসা করব, এই ব্যাপারটা আমাদের সমাজে আমি যতদূর জানি, আমার তো ভুল হতে পারে, আমাদের সমাজে আমরা অত্যন্ত দুর্বল। এবং দ্বিতীয়ত যেটা আমি মনে করি, বিদেশিদের ফান্ড দ্বারা এটা আমরা করতে পারবো না, বিদেশি এটা আমাদেরকে করতে দেবে না। আপনার মধ্যে তরুণরা যারা চিন্তা করতে সক্ষম, আপনারা ভাবেন, পড়তে পারেন, এক্সেস আছে ইনফরমেশনে, এটা তরুণদেরকে ভেবে বের করতে হবে যে কী ধরনের আমরা এই ডিজিটাল স্পেসকে তার যেই স্বাধীনতার জায়গাটা, তাকে আমরা কীভাবে মুক্ত রাখবো, এবং একই সঙ্গে কীভাবে ক্ষতিকর মানুষগুলোকে, হ্যাঁ, পরিষ্কার ভদ্রলোকী ভাষা হলো, আমি তা বলবো না, যেটা হার্মফুল একটা কমিউনিটি, একটা সামষ্টিক স্বার্থকে রক্ষা করার ক্ষেত্রে যেটা ক্ষতিকর, এটাকে আমি রক্ষা করবো। ডিজিটাল স্পেসে কেউ আপনি স্ল্যাং ব্যবহার করছে, এটা কোনো সমস্যা না। আমি এই জন্য পরিচিত কথাটা আপনার আপত্তি করলাম, নো প্রবলেম। আমরা দৈনন্দিন জীবনে স্ল্যাং ব্যবহার করি। আপনি গ্রামে যান বা গ্রামের মানুষের বস্তিতে যান, ওরা কিন্তু স্ল্যাং হরদম ব্যবহার করছে। ইটস নট এ প্রবলেম অ্যাট অল, ঠিক না? আমরা বন্ধুকে শালা বলি না, তো শালা বললে কি এটা তো স্ল্যাংই, তো সে কি রাগ করে ঘুষি মারে নাকি? আমাকে ঘুষি তো মারে না, অত ঘুষি মারা উচিত। তোর কাছে আমার বোন বিয়ে দিচ্ছে নাকি? সেটা বলতেছে হারদম, এটা প্যাট্রিয়ার্কাল ভাষা যদিও, কিন্তু এটা তো বন্ধুর সঙ্গে সম্পর্কগুলো আছে না? আমরা ঈশ্বরকে মামা ডাকি না? তাহলে আমাদের ভাষার দ্বারা মধ্যে আমরা এটাকে ইনক্লুড করতে পারি আর কি। স্যার, আপনি সিভিক সেন্সের কথা বলছিলেন, মানে প্রতিটা কাজেরই তো কিছু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কিছু নর্মস, এটিকেট, ম্যানার, এগুলো থাকে। এখন সিভিক স্পেসে যে এঙ্গেজমেন্ট, সেটা কোন কোন ক্ষেত্রে এম্পাওয়ার্ড হয়, আবার কোন ক্ষেত্রে একটু রেস্ট্রিক্টেড হয়? ভেরি গুড। আমি আগে একটু ক্রিটিক করি আপনাকে, না মানে জেনারেল ক্রিটিক করি। এই যে নর্ম্যালসি, আপনি জানেন যে ফিলোসফারের নর্ম্যালসি ধারণাকে সমালোচনা করে। হ্যাঁ, দ্যাট নাথিং কল নর্মাল, এভরি পার্সন ইজ এ নর্মাল। নর্মালসির কথা আমরা বলি কী করি, আমরা নিয়ন্ত্রণ করতে চাই ব্যক্তিকে, সোসাইটি নিয়ন্ত্রণ করে। এখন কথা হচ্ছে আপনি সেই মার্জিনটা, এই ভেদরেখাটা আপনি কী করে মেনটেন করবেন, এটার কোনো সরল ফর্মুলা নেই। এইটা একমাত্র সোসাইটির ডেভেলপমেন্টের সঙ্গে এটা নির্ভর করে। তার এডুকেশন, শুধু তার শিক্ষা প্রতিষ্ঠানের এডুকেশন না, তার রিলিজিয়াস ভ্যালুস, কেমন তার ধর্মীয় মূল্যবোধ, এটা করা, পারিবারিকভাবে সে যেটা শিখে, এই সব কিছু এটার সঙ্গে জড়িত, সব কিছু এর সঙ্গে জড়িত, ঠিক আছে না? ফলে আপনি যেটা বলছেন যে আপনি জানেন, যারা ফ্রয়েড বলুন কি পরবর্তী মেলানি ক্লাইন বলেন কি যে কোনো সাইকিয়াট্রিস্টের কথা বলবেন, তারা যখন নর্মাল কথাটা ব্যবহার করে, মানে আপনি কি করে সীমারেখা টানবেন কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল? কেমন নর্মাল সীমারেখা টানায় মানেই তো আপনি মানুষকে নিয়ন্ত্রণ করছেন, তার ডেজায়ার, তার যে কল্পনা, তার যে আকাঙ্ক্ষা, তার যে বাসনা, এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে চান বলে বলছেন এটা হলো নর্মাল, এটা অ্যাবনর্মাল। দেখুন ফ্রয়েড কী বলছে, আপনার যে লিবিডিনাল ডেজায়ার, এটা তো স্বাভাবিক, একটা জীব, আপনার তো একটা প্রেমের করতে চান, আপনি তরুণ, আপনি একটা ইয়াং মেয়েকে দেখতে আমার ভালো লাগে, আপনি এক্সপ্রেস করতে চান ইউর লাভ, আপনি তার সঙ্গে বন্ধুত্ব করতে চান। তা আমাদের সমাজে কি স্বাভাবিকভাবে চলাফেরার কোনো সুযোগ আছে? নাই তো। বিদেশে
আর আমাদের ছেলেমেয়েরা মনে করে বিদেশে যেহেতু ছেলেমেয়েরা একসঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করে তার মানে ওখানে যে একটা যৌন ব্যভিচার চলে, হুইচ ইজ টোটালি ননসেন্স। কারণ কোনো এটা তো ওই সোসাইটির এথিক্যাল জায়গা থেকে ওই জিনিসটা রয়ে গেছে। ঠিক আছে, আমি দীর্ঘকাল বিদেশে ছিলাম, তো ওখানে ইজ নট সো ইজি। ওখানে যে কোনো মেয়েরই পার্সোনালিটির কারণে বা ছেলেরা ওই রেসপেক্ট করে বলে এই জিনিসটা খুব সাংঘাতিকভাবে আমাদের সমাজে রয়েছে। আপনার সাধু সন্তদের যে কোনো অনুষ্ঠানে যান, আপনি যে পীর মুর্শেদদের বড় বড় অনুষ্ঠান না, দেখবেন যে ছেলে মেয়ে একসঙ্গে শুয়ে আছে। কোনো মেয়ে কোনোদিন কমপ্লেন করে না যে তার উপর গায়ে কেউ খারাপভাবে হাত দিচ্ছে। কেন? বিকজ এথিক্সটা ওখানে ওই জায়গাগুলো এথিক্স চর্চা করে, নীতি নৈতিকতা শেখায়। কেমন ধর্ম আপনাকে নীতি নৈতিকতা শেখায়। যে ধর্ম আপনাকে নীতি নৈতিকতা শেখায় না, শুধু কি আমাদের এখানে ওয়াজিয়ানরা বলে যে আপনি দাসী রাখতে পারবেন কি পারবেন না, দাসীর সঙ্গে সহবাস করতে পারবেন কি পারবেন না, এদের কথা আলাদা। এটাকে অ্যালাউ করছেন, কিন্তু আপনি খেয়াল করছেন না। এবং আপনি মাজার ভাঙছেন, কারণ আপনি কিন্তু ভুলে যাচ্ছেন মাজারের লোকরা কিন্তু পেট্রিয়ার্কির বিরুদ্ধে। মাদার এসেন্সিয়াল এগেন্স্ট পেট্রিয়ার্কি, গড়ে উঠেছে অ্যান্টি পেট্রিয়ার্কাল মুভমেন্ট আকারে। মাদারে গিয়ে তো ছেলে মেয়ে তো একসঙ্গে যায়। শুধু তাই না, কোনো ধর্ম সম্প্রদায়ের ভেদ নাই। আপনি কি হিন্দু কি মুসলমান, আপনি সিনে দিয়ে আসছেন, প্রসাদ খেয়ে আসছেন। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজে কিন্তু একটা ধারা, শক্তিশালী ধারা গড়ে উঠছে, যে ধারাটা আমাদেরকে এই যে সোশ্যাল স্পেসটা যেটা গড়ে উঠেছে আগে, এই স্পেসটাকেও আন্ডারমাইন করছে, মাজার ভাঙছে। তারা বলছে আমরা যা বলি এটাকে মানতে হবে, এটাই হলো আমাদের ধর্ম, আপনার কোনো আলাদা ইন্টারপ্রিটেশন সে মানবে না, সে সৌদি ইন্টারপ্রিটেশন মানবে। সে প্রকাশ্যে বলে আমরা সৌদির আশ্রমকে সমর্থন করি, আমরা হামাসকে সমর্থন করি না, আমরা ইরানকে সমর্থন করি না। এটা বলতে পারছে। এটা সে যেহেতু তার হাতে টেকনোলজিটা আছে, সে খুব দ্রুতবেগে টেকনোলজি ব্যবহার করতে পারে, এবং সে খুব দ্রুতবেগে ব্যবহার করে মোবিলাইজ করতে পেরেছে এখনকার যে বর্তমান পরিস্থিতিতে। ফলে এই জন্য কেন কথা তুলছি আমি, ডিজিটাল টেকনোলজি আপনারা আমাকে কথা বলতে এসেছেন, আমি সাংঘাতিক খুশি হয়েছে, কারণ এটা খুবই সিরিয়াস একটা সিকিউরিটি ইস্যু অ্যাজ ওয়েল, এবং এটার প্রতি খুব ঘনিষ্ঠ মনোযোগ আমাদের দরকার, এবং এই আলোচনাগুলো আরও ছড়ানো দরকার। আমার চেয়ে যারা এক্সপার্ট, বিশেষজ্ঞ, যারা অনেক ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তারা ডেফিনেটলি হয়তো আমাকে ভালো বলতে পারবেন। আমি আমার অভিজ্ঞতাতে, আমার যে পলিটিক্যাল আইডিয়া, আমার যে ফিলোসফিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে আমি কথাগুলো বললাম, কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু, কোনো সন্দেহ নেই। স্যার, ডিজিটাল মিডিয়ায় যারা এক্সপার্ট তারা হয়তো একটু টেকনিক্যাল লেন্স থেকে দেখেন, কিন্তু আপনার যে দর্শন এবং রাষ্ট্রচিন্তার যে সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গা থেকে আমাদের এই বিষয়গুলো জানা দরকার। আমি একটু অ্যাড করবো আপনাকে এই প্রসঙ্গে। আমি অ্যাজ এ ফিলোসফার, আমি তো টেকনোলজির ক্রিটিক করি, কারণ টেকনোলজি কিন্তু আমাদেরকে বদলে দেয়। যেমন আপনি যখন বই পড়েন, আর নিরক্ষর মানুষ আর যে বই পড়া মানুষ, এই দুইয়ের মধ্যে কিন্তু ইন্দ্রিয় ব্যবহারের পার্থক্য কিন্তু অনেক গভীর। আপনি যখন বই পড়েন, আপনি চোখকে কান বানান, আপনি নীরবে পড়েন না, চোখকে আপনি কান বানান, সো একটা ডিসপ্লেসমেন্ট হয় ফিজিক্যাল। ঠিক তেমনি ডিজিটাল টেকনোলজি কিন্তু আপনাকে ডিসপ্লেস করে, এটা কিন্তু ইভলিউশনের সঙ্গে জড়িত। ফলে ডিজিটাল টেকনোলজিতে বড় হওয়া যে মানুষকে দেখি আমরা, এরা আর প্রি ডিজিটাল টেকনোলজি মানুষ কিন্তু এক না, দেখতে এক লাগছে, তারা কিন্তু এক না, কারণ তাদের ইন্দ্রিয় ব্যবহারের পদ্ধতি কিন্তু আলাদা। ফলে ব্যাপারটা তো সিম্পল না, আপনি তো সিম্পলি কথাটা তুললেন। ব্যাপারটা কিন্তু যারা ডিজিটাল টেকনোলজি শুধু টেকনোলজিক্যাল সেন্সে দেখে, তারা ভুল। কারণ এটা শুধু টেকনোলজি ব্যাপার না, এটা আমাকে কি করে বদলাচ্ছে তার ফলে কিন্তু আমি বুঝতে পারি না। ডিজিটাল টেকনোলজি একটা বিরাট প্রবলেম পড়ে, আপনার কথা বলে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। ডিজিটাল টেকনোলজি ফ্যাসিজম তৈরি করে খুব দ্রুতবেগে, যেটা বই তৈরি করতে পারেন না। বই মেডিটেটিভ, বাই ইটস ভেরি নেচার। আপনি বই পড়তে হয়, পড়ে থামতে হয়, অর্থটা আপনার নিজে মনে মনে তৈরি করতে হয়। এই যে অডিও ভিজুয়ালটা কিন্তু এটা না, অডিও ভিজুয়াল ইট গোজ জাস্ট লাইক এ স্ক্রিন। যখন যায় আপনার চিন্তার গভীরতা কমে যায়, চিন্তার গভীরতা যখন কমে যায়, সমাজে স্টুপিডিটি বাড়ে। ট্রাম্প কেন আসছে? শুধুমাত্র যে ইকোনমিক ক্রাইসিস এটার জন্য না, বিকজ অফ দ্য রাইজ অফ ডিজিটাল টেকনোলজি অ্যাজ ওয়েল। কারণ যেই লোকগুলো তৈরি হয়েছে, এরা তো সিম্পলি স্ক্রিন দেখতেছে, স্ক্রিনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নিচ্ছে, সে হিস্ট্রি জানে না, তার মেমোরি নেই, তার ক্ষেত্রে শুধু চোখ আছে, ছবির মধ্যে চোখগুলো সরে যাচ্ছে একটার পর একটা। বই টেকনোলজি টেকনোলজি ভেরি ডিফারেন্ট।
বই রিজন দেয়, বই ডেপথ দেয়, বই মেডিটেশন দেয়। তার চেয়েও ভালো হচ্ছে কি প্রি গুটেনবার্গ, গুটেনবার্গ নাম বুঝলেন তো? গুটেনবার্গ মানে কি? মানে প্রিন্টিং প্রেস, মানে প্রি প্রিন্টিং প্রেস যে সমাজ, সেটা আমাদের সমাজ চেয়ে বেটার। কেন? কারণ প্রি প্রিন্টিং প্রেসের সমাজে মানুষ তাদের সমস্ত বৃত্তি, তার যে দেখার চোখ, তার গান, তার স্মৃতি, তার সব কিছু অনেক বেশি সফলভাবে সে ব্যবহার করতে পারত বলে সেই সমাজে মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে, নবীরা আসছে ওই জগতে। কারণ তাদের বৃত্তিটা স্বাভাবিক, যে তাদের মানবিক বৃত্তি, বিভিন্ন ইন্দ্রিয় বৃত্তির ব্যবহারটা তারা আমাদের চেয়ে ভালো পান। আমরা এখন স্বপ্ন দেখতেও জানি না, এই বৃত্তিটা আমরা হারিয়ে ফেলতেছি। ডেঞ্জারাস এটা। এই মানুষ তো ভয়ঙ্কর হয়ে যাবে কয়েকদিন পরে। কেমন? এই জন্য আমি বলছি যে টেকনোলজি যারা ক্রিটিক যদি না করি আমরা টেকনোলজির, এবং এতে আমরা কী করে পরিবর্তন হয়ে গেছে এটা যদি বুঝতে না পারি, আমরা কিন্তু আগাতে পারবো না। ফলে এটাকে, তার মানে আমি বলছি না আমি অ্যান্টি টেকনোলজি, আমি ক্রিটিক্যাল অফ টেকনোলজি। মানে তাকে আমি কী করে ব্যবহার করবো, কী করে ব্যবহার করবো না, এটা আপনার এটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার খুবই বিখ্যাত দার্শনিক বন্ধু বিদেশে যারা আছে, অত্যন্ত বিখ্যাত, আমি যেগুলো নাম বললাম না পাবলিকলি, তারা এখনো পর্যন্ত হাতে লেখে, টাইপ ব্যবহার করে না, কম্পিউটার হাতে লিখছে। তার বলে কেন হাতে লিখছে? কারণ বলে আমি হাতে লেখা মানে আমি চিন্তাও করি লেখার পাশাপাশি। ফলে ডিজিটাল টেকনোলজি চিন্তা করবার ক্ষমতা কমিয়ে দেয়, এবং তার কারণে সমাজে মূর্খতা এবং ফ্যাসিজম দ্রুতবেগে ছড়ায়। এখন যে দেখতেছেন একটা দক্ষিণপন্থী রাজনীতি দেখছেন না সকলে, দেখছেন তো? এটা কিন্তু ডিজিটাল টেকনোলজির ফল, এটা খেয়াল করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা আলাপের শেষ ভাগে ডিজিটাল সিভিক স্পেস বা সোশ্যাল মিডিয়া মূলত যেটাই বলি, সেখানে কিন্তু আমরা দেখছি যে জেন্ডার বেসড অপতথ্য ছড়াচ্ছে বা ভুল তথ্য ছড়াচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই কিন্তু এর শিকার। তো সেটা ঠেকাতে আমাদের করণীয় কি, সেটাও একটু আপনার কাছ থেকে জানতে চাই, এবং নারীরাই কেন শিকার সেটা যদি বলতেন। নারী এর শেষ প্রশ্নের উত্তরটা খুবই সহজ, কারণ আমরা একটা পেট্রিয়ার্কাল সমাজে বাস করি। নারীদেরকে আমরা আমাদের কি জীবজন্তু মনে করি, গরু ছাগল মনে করি, আর তো কিছু মনে করি না। সবচেয়ে শিক্ষিত ছেলেরা তাই মনে করে না? সিনসিয়ারলি বলেন, আমি ছেলে, আপনি ছেলে, ছেলেরা মনে মনে এটা প্রশ্ন করে না যে মেয়ে আমার একটা পোষা বেড়াল হবে, করি তো? তাহলে এই কালচারটা থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তাহলে কী করতে হবে আপনাকে? প্রথমত ছেলেদেরকে বদলাতে হবে, এবং ছেলেদেরকে বদলাতে হলে দেখেন আমাদের সমাজে খুবই পাওয়ারফুল একটা মুভমেন্ট আছে। সেই মুভমেন্টে তারা বলে যে উন্নত সমাজ যদি আপনি গড়তে চান, তাহলে ছেলেদেরকে মেয়ে হতে হবে। আপনি কি জানেন এই ধারা সম্পর্কে? এই ধারার নাম হচ্ছে ফকরি লালন সাহেদের ধারা। ঠিক আছে? আপনি গান শুনছেন কিন্তু লালন বুঝেন নাই। কেমন? মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। কিন্তু এই মা কিন্তু ওই মা না, প্রকৃতি। তিনি প্রকৃতি স্বরূপা। ফলে তাকে ভজনা করলে ছেলেরা মুক্তি পাবে, তার যে আত্মিক এবং তার যে স্বভাবের যে মুক্তি সে পাবে। তার মধ্যে পুরুষতন্ত্র, এই যে জন্তুর মতো তার আচরণ, সে যে সবসময় নারীকে ভোগ্যা মনে করে, এটা সে কাটিয়ে উঠতে পারবে যদি সে নিজেকে নারী মনে করে। সেই জন্য শ্রী চৈতন্য বলতো কি, যে কী বলতেন, অন্তরে কৃষ্ণ বহিরঙ্গে রাধা, আমার ভেতরে আল্লাহ কিন্তু বাইরে আমি মেয়ে। সে কী বলছে, কোটিতে কবিন পড়িব, করতে করং দৌড়াইব, মনের মানুষ মনে রাখবো, কর্য করব মনুষ্য। কি বিউটিফুল কথা, যে আমি যেহেতু আমার মধ্যে পুরুষত্বতে প্রবল, আমি সব কিছুর উপর আধিপত্য বিস্তার করতে চাই, তার আমার প্রথম কাজ হলো আমার কোটি মানে আমাকে লেংটি পড়তে হবে। আমার এই পুরুষত্ব, এটা সমস্যা আমার জন্য, এটাকে দমন করতে হবে। এই জন্য ওরা লেংটি পরে, খেয়াল করছেন না? তাহলে কোটিতে আমি লেংটি পড়ছি, আর কি আমি করঙ্গ, করেতে করঙ্গ নেব। আমি একটা জলপাত্র নেব যাতে আমি কোনো জাত পাত বর্ণ কিচ্ছু মানব না, সবাইকে সমান চোখে দেখব। আর এরপর কী করবো, মনের মানুষ মনে রাখবে, যাকে আমি ভালোবাসি তাকে মানে মনে মনে থাকবে, কিন্তু আমি কর যোগাবো মনুষ্যের, আমি মানুষের সেবা করে যাব। ওতে আপনি কিন্তু ফিলোসফি পলিটিক্স দিয়ে গেছে সে আপনাকে। কিন্তু আপনার খালি গান শুনে নাচতেছেন, উড়ে দূরে নাচতেছেন, কি অশ্লীলভাবে নাচতেছেন, এই যে সাধকের গানগুলোকে আপনারা কেউ কোনোদিন বাধাও দিচ্ছেন না। এটাই কেমন কথা? গেছেন কেউ লালনের ওখানে? কখনো গেছেন প্রকৃতির ওখানে? যান নাই।
ছি, মেয়েদের তো যাওয়া দরকার, ওটা তো মেয়েদের জায়গা। আর ওটাকে বলে লালনের মাজার, ওটা কিন্তু লালনের মাজার না, কিন্তু ওটা কিন্তু মতিজান লালনের মাজার। মতিজান আগে, কেমন? তারপরে লালনের নাম আগে, কিন্তু মতিজানের নাম নিতে হয়, মেয়ের নাম আগে, কেমন? তবে কেন এমন হলো আগে রাধা পরে কৃষ্ণ বলে? বলতেছে যে শুনছে যে সমস্ত কৃষ্ণ হলো সব কিছু, তাই যদি হয় তাহলে এরকম কেন বলে আগে রাধা কৃষ্ণ কেন বলো তুই, আগে রাধার নাম কেন? তা এই যে একটা পাওয়ারফুল একটা ফেমিনিস্ট মুভমেন্ট রয়ে গেছে আমাদের সমাজের মধ্যে, এটা বাদ দিয়া আমরা ফেমিনিজম আনতেছি বিদেশ থেকে, এটা তো টিকবে না, এই ফেমিনিজম তো টিকবে না। মেয়েদের তো উঠে দল বেঁধে গিয়ে লালনের মাথা দল করে নেওয়া, পুরুষগুলোকে পিঠে বের করে দেওয়া। তোরা কোথেকে আসলি? এটা তো মতিজানের মাজার, এটা তো লালনের মাজার। লালন কখনো করেন না তার মাজার, কারণ মতিজান তাকে রক্ষা করেছে। ও যখন অসুস্থ ছিল, পক্স হয়েছিল, তখন যে মেয়েটি 21-22 বছর একটা মেয়ে, একটা কি এই আক্রান্ত, খেয়াল করেন, স্মল পক্সে আক্রান্ত, তাকে নিয়ে এসে, তখন তো ধরলে তো মারা যেত, নিয়ে এসে শুশ্রূষা করেছে সারা জীবন। লালনুর কাছে থেকে ওকে মা ডেকেছে, ওকে সে সেখানে রেখেছে, ও মার কবরের পাশে শুয়েছে। সকালবেলা লালন মাজার, লালন কি সে আবার মতিজানের মাজার? ওটা দেখতে পেরেছেন? ধন্যবাদ স্যার। আমাদের কত অজ্ঞতা। আলোচনাটা আসলে একটু কাট্টাখোট্টা একটা শব্দ থেকে শুরু করেছিলাম, যে ডিজিটাল সিভিক স্পেস, কিন্তু এর সঙ্গে যে দর্শন এবং বিস্তৃত অনেকগুলো বিষয় আপনি টেনে আনলেন, আমরা নিশ্চয়ই যারা শুনছেন তারাও আপনার আলোচনা উপভোগ করেছেন। একেবারে শেষ প্রশ্ন স্যার, যে এখনকার প্রেক্ষাপটে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই সব কিছুর সম্মিলনে একটি নিরাপদ, মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক জনপরিসর তৈরি করতে হলে আমাদের করণীয় কি? না, প্রথমত আমি এই যে কথাটা আমি বলেছি, একটা হচ্ছে যে আমাদের কথোপকথনের, যেটা আমি শুরুতে বলেছি, কথা বলবার ক্ষেত্রকে শক্তিশালী করতে হবে। যে আপনি এসছেন, আমিও কথা বলতে উদ্বুদ্ধ বোধ করছি, কারণ এই কথাগুলো আমি বলতে পারিনি গত 20 বছর, এবং এই কথাগুলো আমার পক্ষে থাকবে, মানুষ আমার বিপক্ষে থাকবে। তাহলে আমরা যেন কথাগুলোকে পরস্পরের সঙ্গে বলতে পারি, এবং যেখানে আমরা যখন কথাটা একমত না হই, তারপরে যেন কথা বলবার একটা এমন একটা কী বলে, এমন একটা সংস্কৃতি গড়ে তুলতে পারি যাতে এটা একটা ডিসকোর্স হয়, তর্ক না। এটা কী হয়? এটা ডিসকোর্স হয়। ফলে এটাকে আমরা কী বলি? আমরা ডিসকাসিভ। এটা যেন এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে কিন্তু সত্য হাজির হয়, এমনি কিন্তু সত্য আপনা আপনি হাজির হয় না। আমার মধ্যে সত্য আছে এই ধারণা করলে আমি জীবনেও কিন্তু সত্যে পৌঁছাতে পারবো না, কারণ আমার সত্যের লিমিটেশনটা তখনই আমি নিজে বুঝবো যখন অন্য একজন আমাকে ধরিয়ে যায় যে তোমারটা দেশকাল পাত্রের মধ্যে সত্য হতে পারে, কিন্তু যদি আমার দিক থেকে হয়তো ভিন্নভাবে আমি বাড়ি এই বিষয়টা, এটা যখন আমরা গড়ে তুলতে পারবো, এই নীতিনির্দেশকের জায়গাটা, এটা এথিক্যাল জায়গা, এটা যখন গড়ে তুলতে পারবো, অপরের প্রতি, অপর যে আমি না, আমার অপর যে, তার প্রতি আমি যখন নিষ্ঠ হব, তাকে যখন আমি একই সঙ্গে স্পেসটা দেব, কথা বলার স্পেস, ডিজিটাল স্পেস যখন দেব, তখনই কিন্তু আমরা পথটা খুঁজে পাবো। ঠিক আছে, অশেষ ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ, জানবেন অনেক ধন্যবাদ।